সংসদ নির্বাচনের মাঠ পুরাই গরম, সবচেয়ে বিনোদনমূলক আসন ঢাকা ৮। আমি তো খুব ঝামেলায় পড়ে গেছি এখানে। মির্জা আব্বাস গ্যাংস্টার আমার তো মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারির উপরে শব্দ বোমা, ডিম বোমা সবকিছুই ছোড়া হইতেছে। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। তবে এত কিছুর ভিড়ে সংস্কার প্রশ্নে যে ঐতিহাসিক গণভোট হবে সেইটা যেন একটু কমই গুরুত্ব পাইতেছে। এনসিপি জামাতের জোট থেকে স্পেশালি এনসিপি গণভোটে হ্যাঁ জেতানোর জন্য প্রচারণা চালাইতেছে। অন্যদিকে বিএনপির শুরুর দিকে নায়ের দিকেই ঝোঁক দেখা গেছিল, তবে কিছুদিন আগে তারেক জিয়া হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানোর পরে অবস্থা বদলাইছে। ইন্টারিম গভর্নমেন্ট তো আবার জোরে সোরে হ্যাঁর পক্ষে প্রচার চালাইতেছে। এর মধ্যে কিছু গ্রুপ গণভোট নিয়ে গুজবও ছড়াইছে, যেমন গণভোটে হ্যাঁ জিতলে নাকি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। মানুষ এইসবে সহজেই বিভ্রান্ত হইতে পারে, সত্যটা জানা আমাদের খুবই প্রয়োজন। আপনার ভোটে নির্বাচিত এমপি 5 বছর পর পর পরিবর্তন করার সুযোগ আপনার সামনে আসবে, কিন্তু পুরা বাংলাদেশ রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করার সুযোগ জনগণের হাতে সব সময় আসে না। এই গণভোট আপনার হাতের সেই সুযোগ। হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। This video is sponsored by Sky by BD। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের কি মতামত, এইটাই গণভোটের উদ্দেশ্য। এবং সারা পৃথিবীতেই এমন গণভোট হয়, যেমন ব্রিটেন কি ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে নাকি থাকবে না, এইটা নিয়ে বিশ্বের ইতিহাসের অন্যতম আলোচিত গণভোট হয়েছিল ব্রেক্সিট। 47-এর দেশভাগের সময় সিলেট কি ভারতের সাথে যাবে নাকি পাকিস্তানের সাথে যাবে, এইটা নিয়েও গণভোট অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পক্ষে ভোট পড়ে প্রায় 2,40,000, ভারতের পক্ষে পড়ে 1,84,000। আর এই কারণে কিন্তু সিলেট আজকে বাংলাদেশের অংশ। যদিও এই গণভোটের রায় না মাইনাই করিমগঞ্জের কিছু অংশ ভারতকে দিয়ে দেওয়া হয়, এটা নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিওই আছে। স্বাধীন বাংলাদেশও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তার উপর মানুষের আস্থা যাচাই করার জন্য হ্যাঁ বা না ভোটের আয়োজন করেন। স্বৈরাচার এরশাদও একই রকম একটা গণভোটের আয়োজন করে। আর সর্বশেষ যেটা হয়, বাংলাদেশের রাজনৈতিক আর রাষ্ট্র পরিচালনার ধারায় অনেক বড় পরিবর্তন আনে। 1991 সালের ওই গণভোটে 84.38% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয় এবং বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে আজকের সংসদীয় এবং প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় শিফট করে। সোজা কথায় আগে রাষ্ট্রপতি ছিল পুরা দেশের মাথা, 91-এর গণভোটে ডিসিশন হয়েছে প্রধানমন্ত্রী হবে পুরা দেশের মাথা। তাইলে এইবার প্রশ্ন, এইবারের গণভোটে আমরা আসলে হ্যাঁ বা না ভোটটা কিসের পক্ষে আর কিসের বিপক্ষে দিতেছি? আমি প্রথমে একটা সমস্যা বলবো, দেন এই সমস্যা সমাধানের জন্য জুলাই সনদে কি প্রস্তাব করা হয়েছে সেইটার ব্যাখ্যা দিব। প্রথম সমস্যা, শেখ হাসিনার টাইমে তত্ত্বাবধায়ক সরকারকে উঠায় ফেলা হয়েছে। যেই দল সরকারে বসা তার অধীনেই নির্বাচন করতে হয়েছে, এন্ড স্বাভাবিক প্রত্যেকটাই সেই লাইলাতুল ইলেকশন হয়েছে। এবার জুলাই সনদের সমাধান, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত নিয়ে আসা। সংসদের মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ কমপ্লিট করা লাগবে। এই নিয়োগ প্রক্রিয়াতে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এমনটা হইলে এই সরকারের নিরপেক্ষতা তুলনামূলক বেশি হবে। পরবর্তী সমস্যা, যেই দলের আসন বেশি সব সিদ্ধান্ত তাদের পক্ষেই যায়। এইবার আর এমনটা হবে না। প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সংসদে কক্ষ বা রুম থাকবে দুইটা। মনে করেন নিম্ন কক্ষটা অ্যাজ ইউজুয়াল এখন যেমন আছে, 300 জনকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠায়, আর 50টা সংরক্ষিত আসনে নারী এমপিরা থাকেন। এইটার সাথে উচ্চ কক্ষ নামে আরেকটা রুম তৈরি করা হবে, যেখানে সদস্য হবে 100 জন। এই 100 জন কারা হবে? নির্বাচনে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে উচ্চ কক্ষে ওই দলের ততজন এমপি থাকবেন। ধরেন এনসিপি এইবারের নির্বাচনে সারা দেশের মোট ভোটের 5% পাইল, কিন্তু সংসদ নির্বাচনে তাদের কেউই জিতলো না, কেউই এমপি হইতে পারলো না মনে করেন এনসিপি থেকে। তাইলে কি নিম্ন কক্ষে তাদের একজনও প্রতিনিধি নাই, কিন্তু পুরা দেশের 5% ভোট পাওয়ার কারণে উচ্চ কক্ষে ঠিকই 100 জনের মধ্যে 5 জন এনসিপির মানুষ থাকবেন। এতে জনগণের লাভটা কই? উচ্চ কক্ষ কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন আর বাতিলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সব দল চাবে এইখানে তাদের প্রতিনিধি যত বেশি সম্ভব থাকুক। তবে যেহেতু আসন জেতার উপরে উচ্চ কক্ষে জায়গা পাওয়া নির্ধারিত না, বরং পুরা দেশের কত পার্সেন্ট ভোট আমি পাইতেছি তার উপরে নির্ধারিত, এইখানে সব ধরনের এবং মতের রাজনৈতিক দলের অংশগ্রহণ বেশি থাকবে। ফলে একচেটিয়া কোনো সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করে ফেলবো, এই ব্যাপারটা আর ঘটবে না। যদিও বাংলাদেশে যেহেতু ফেডারেল সিস্টেম নাই, উচ্চ কক্ষের প্রয়োজনীয়তা নিয়ে একটা বিতর্ক আছে। 100 জন সদস্য কতটা ইফেক্টিভ হবেন, আবার সরকারের কোনো ভালো প্রস্তাবও জাস্ট বিরোধিতার কারণে বিরোধিতা করে উচ্চ কক্ষের সদস্যরা বাস্তবায়িত হইতে বাধা দিবেন কিনা, এসব নিয়েও অনেক বিতর্ক চলছে।
চলতেছে। যাই হোক, আমি দুইটা জিনিস আপনাদের সামনে রাখলাম। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারকে? উত্তর হইতেছে চীন। বাংলাদেশের মোট আমদানির প্রায় 25 থেকে 30% আসে চীন থেকে। মানে বাংলাদেশের মার্কেটের বিদেশি পণ্যের 1/4 চাইনিজ। এত বেশি চাইনিজ জিনিসপত্র দেখা অনেকেই ভাবেন একটা সেরা বিজনেস আইডিয়া পাইছি, চীন থেকে মাল আনবো, বাংলাদেশে বিক্রি করব, টাকা আর টাকা, লাভ আর লাভ। এই লাভের আশায় তারা ভুয়া থার্ড পার্টি ধরে, যারা তাদের বলে কম দামে চীন থেকে পণ্য এনে দিবে, কিন্তু পরে দেখা যায় টাকা নিয়ে তারা উধাও। অনেক সময় ভাঙ্গা নষ্ট পণ্য দেয়, যেটা আবার রিফান্ডও করা যায় না। বেশি লাভের আশায় খালি লস আর লস। এই সমস্যা সমাধানে গত 10 বছর ধরে কাজ করতেছে স্কাই বাই বিডি, যাদের লোগো এইবারের বিপিএল এ আপনারা সিলেট টাইটান্সের জার্সিতেও দেখছেন। আপনারা যারা চীন থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, তাদের জন্য খুবই সেরা একটা অপশন হচ্ছে স্কাই বাই বিডি। সেরা বলার পিছনে 3টা কারণ আছে। এক, তাদের বাংলাদেশ আর চায়না দুই দেশেই অফিস আর ওয়্যার হাউস আছে। চায়নায় 12,000 স্কোয়ার ফিট আর বাংলাদেশে 5,000 স্কোয়ার ফিটের তাদের নিজস্ব ওয়্যার হাউসে আপনার পণ্য সবসময় নিরাপদ থাকবে। এছাড়া ঢাকায় তাদের 4,000 স্কোয়ার ফিটের অফিসও আছে। দুই, বাংলাদেশে আমদানি মানে কি কাস্টমস অফিস আর বন্দরে ঝামেলা। তাদের কাছে অর্ডার দিলে আপনার এইসব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আনেন, তাহলে শিপে করে আনাইতে পারবেন, যেখানে শিপিং চার্জ কেজিতে মাত্র 170 টাকা থেকে শুরু। ঢাকার ভিতরে সোজা আপনার বাসায় তাদের নিজস্ব ডেলিভারি ভ্যানে মাল পৌঁছায় যাবে। এইখানেই শেষ না, যদি দেখেন কোনো প্রোডাক্ট মিসিং আছে, সাইজে বা কালারে মিল নাই, আপনি রিফান্ড পাবেন। 3, সবচেয়ে বড় কথা, আপনি তাদের ভরসা কেন করবেন? কারণ তারা গত 10 বছর ধরে চীন থেকে পণ্য আমদানি করতেছে। আমি সেই 2023 সালেও তাদের প্রমোশন করছিলাম। 465-টিরও বেশি সফল শিপমেন্ট, 2 লক্ষেরও বেশি অর্ডার ডেলিভারি করতে পারছে ওরা। এছাড়াও শুধু ব্যবসার জন্য না, আপনার নিজের ইউজ করার জন্য জাস্ট একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, এইটা দিতে পারবেন আপনি স্কাই ওয়ান এর মাধ্যমে। যারা চীন থেকে মাল এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, স্কাই বাই বিডি আপনার জন্য একটা স্বর্ণের খনি। তাদের ওয়েবসাইট এবং অ্যাপ আপনি ভিজিট করে আসতে পারেন। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখছি। চলেন এবার মূল ভিডিওতে ফেরত যাই। আমাদের সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে লেখা আছে। জুলাই সনদে এইটার ক্ষেত্রে চেঞ্জ করা রিলেটেড কোনো প্রস্তাবই রাখা হয় না। এই বাক্য যেমন ছিল তেমনই থাকবে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, এটা পুরাই প্রোপাগ্যান্ডা। পরের পয়েন্টগুলোর দিকে যাই। পরবর্তী সমস্যা, বাংলাদেশে যেসব অবাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, যাদেরকে ডেরোগেটরি ভাবে অনেকে উপজাতি ডাকে, তাদের সম্মান দেওয়া হয়েছে নেক্সট প্রস্তাবে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, এর পাশাপাশি অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। এর ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনরা তাদের আপন আপন ভাষার মর্যাদা পাবেন। এছাড়াও সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা এতদিন জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী ছিলেন। জুলাই সনদ অনুযায়ী সংস্কার হইলে ইন জেনারেল বাংলাদেশের সকল নাগরিকের পরিচয় হবে বাংলাদেশী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদেরকে জোর করে বাঙালি পরিচয়ে পরিচালিত হইতে হবে না। পরবর্তী সমস্যা, আমি যদি এখন সংবিধান সংশোধন করতে চাই, যেমন ধরে নিচে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরা বাতিল করে দিলাম, এখন এটার জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, কোনো গণভোট লাগে না। তাইলে তো ভাই যেই দল এককভাবে সংসদে 200-র বেশি আসন জিতবে, তাদের মন মর্জি মতন সংবিধান যে কোনো সময় চেঞ্জ করে ফেলবে। 2008 সালে 230টা আসন জিতার পরে স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ কিন্তু এই সুযোগটাই নিছিল। এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে জুলাই সনদে বলা হয়েছে, সংবিধান সংশোধনে সংসদের নিম্ন কক্ষে 2/3 এবং উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। মানে দেখছেন উচ্চ কক্ষ কোন জায়গায় আসতেছে। আবার এছাড়াও কিছু জায়গায় আপনার গণভোট লাগবে। শুধু সংসদে এমপিরা ভোট দিয়ে এটা কিছু করতে পারবে না। দেশের মানুষ আসলেই চায় কিনা সেটাও যাচাই করা লাগবে। সংবিধানের মূলনীতি রিলেটেড কি পরিবর্তন আসবে, এইটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। আমি আর ডিটেলস ব্যাখ্যা করলাম না। পরবর্তী সমস্যা, জরুরি অবস্থা জারি করা। ছাত্ররা কোনো জায়গায় আন্দোলন করতেছে, অনেক মানুষ জমায়েত হয়ে গেছে সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে। সরকার কি করে, একটা জরুরি অবস্থা ঘোষণা করে দেয়, মানুষকে ছত্রভঙ্গ করার খুবই কার্যকর উপায়। জুলাই সনদের নতুন প্রস্তাব বলতেছে, জরুরি অবস্থা জারি করতে হইলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা উপনেতাও উপস্থিত থাকতে হবে। ফলে বুঝতেছেন, বিরোধী দলের আন্দোলন আমি দমন করে ফেলবো বা জনগণের আন্দোলন দমন করে দিব। এই উপলক্ষে জরুরি অবস্থা জারি করাটা এখন অনেক কঠিন হবে। আরো উল্লেখ আছে, জরুরি অবস্থা জারির সময় সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী মানুষের মৌলিক অধিকার খর্ব করা যাবে না। পরিবর্তন আসবে রাষ্ট্রপতি নির্বাচন। আমরা কি জানি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হাতের একজন পুতুল, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে। সবাই দেখে কে কারে ভোট দিতেছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ 2 জায়গাতেই গোপন ব্যালটে ভোট দেয়া রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আরো ইন্টারেস্টিং বিষয়, এই নির্বাচনের সময় রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল
দল অথবা কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতে পারবেনই না। আর এই সনদ বাস্তবায়ন হইলে রাষ্ট্রপতির ক্ষমতাও বাড়বে। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন। সংস্কারের পরে প্রধানমন্ত্রী কি বলতেছে এই কথা না শুই নাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আর সদস্যদেরকে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। ফলে রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর একটা পুতুল, এই ধারণা একটু হইলেও বদলাবে। ক্ষমতা বাড়ার পাশাপাশি কিছুটা কঠিন হবে রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরানো বা অভিশংসন করা। নতুন প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষ, উচ্চকক্ষ দুই কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। সংস্কার দেখা যাবে রাষ্ট্রপতির ক্ষমা করার একটা অদ্ভুত আইনে। আগে কি হইতো, সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারতেন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হইলে ওই অপরাধী যেই ব্যক্তি বা পরিবারের ক্ষতি করছেন, যাকে মারছে, গুম করছে, এইটা সেটা অনেক কিছু করছে, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দেওয়ার পরেই কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। ফলে আগের মতো সরকারি দলের অনুগত সন্ত্রাসী আর অপরাধীরা রাষ্ট্রপতির ক্ষমার উসিলায় আর পার পাওয়া যাবে না। জুলাই সনদে বন্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীর স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েম করার পর। শেষবার আমরা দেখছি ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা টোটাল 4 বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কারণ বর্তমান সংবিধানে একজন মানুষ হাইয়েস্ট কয়বার প্রধানমন্ত্রী হইতে পারবেন এরকম কোনো সীমা দেওয়া নাই, লিমিটেশন দেওয়া নাই। যেমন ধরেন ইউএসএ তে একজন 2 বারের বেশি প্রেসিডেন্ট হইতে পারবে না। বারাক ওবামা যেমন পরপর 2 বার প্রেসিডেন্ট ছিলেন, এরপরেই তো ডোনাল্ড ট্রাম্প আসছেন। তেমনি ভাবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি বা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অন্যদিকে বর্তমান সংবিধান বলে প্রধানমন্ত্রী একই সাথে একাধিক পদে থাকতে পারেন। তবে জুলাই সনদ বাস্তবায়ন হইলে আপনি প্রধানমন্ত্রী হইছেন, আবার আপনি নিজের দলের প্রধানও, এই দুইটা একসাথে হইতে পারবেন না। মনে করেন বিএনপি জিতলো, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হইতে চান তাকে বিএনপি চেয়ারপারসনের পদ ছাইড়া দিতে হবে, আর চেয়ারম্যান রয়ে যেতে চাইলে উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। যদিও এই বিষয়ে বিএনপি সহ 5টা দলের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত আছে। মানে ওই দল যদি নির্বাচনে জিতে, ওরা যেসব পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিছে ওইগুলো তারা বাস্তবায়ন করতেও পারে, নাও করতে পারে, এটা তাদের উপরে। এই সিদ্ধান্তটা তেমনই একটা। সংরক্ষিত নারী আসন 50টা থেকে 100টাতে বাড়ানোর কথা বলা হয়েছে। ফলে নারী বান্ধব নীতি গ্রহণ করার চান্স বাড়বে। আবার বর্তমান নিয়মে সংসদে স্পিকার আর ডেপুটি স্পিকার সরকারি দলের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়। তবে গণভোটে জুলাই সনদ যদি কার্যকর হয়, ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। ফলে একটা ব্যালেন্স হবে সংসদে। গণভোটের পুরো ব্যাপারটাই কিন্তু সংসদে একটা ব্যালেন্স তৈরি করার, সরকারি দল যাতে একচেটিয়া ক্ষমতা চর্চা না করতে পারে। সংস্কার হবে সংসদে এমপিদের ভোটের ক্ষেত্রেও। এখন কিন্তু এমপিরা নিজের দলের সিদ্ধান্তের বাইরে যে কোনো ভোট দিতে পারেন না। কোনো আইন বা বিল উত্থাপন করা হইলে সেইটার ব্যাপারে নিজের মতামত, নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলতে পারেন না। দল যেটা ডিসাইড করবে সেটারই তাকে সম্মতি দিতে হবে। এইদিকে জুলাই সনদে বলা হয়েছে বাজেট এবং আস্থা বিল ছাড়া অন্য সকল বিষয়ে এমপিরা স্বাধীনভাবে নিজের ভোট দিতে পারবে। এইখানেও কিন্তু সরকারের একচেটিয়া ক্ষমতার খর্ব হইল। পররাষ্ট্রনীতির ব্যাপারেও দেখা যাবে সংস্কার। এতদিন সংসদের কোনো অনুমোদন ছাড়াই সরকার বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি করতে পারত। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হইলে সংসদের উভয় কক্ষে সেটা অনুমোদন করানো লাগবে। এর ফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনো সরকারের পক্ষেও দেশ বিক্রি করে দেওয়া টাইপের কোনো চুক্তি করতে হইলে একটু হইলেও ডিফিকাল্টি ফেস করতে হবে। যেমন ধরেন ডিসিশন ভারত বাংলাদেশের ভিতর দিয়ে তাদের নিজেদের রেল লাইন নিবে, এইসব সিদ্ধান্ত সরকার হুট করে চাইলেই বাস্তবায়ন করতে পারবে না। কিভাবে হবে এটা? মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, 160টা আসন জিতা, তবে সারা দেশে পাইলো টোটাল ভোটের 40%। কিছুদিন পরে আমেরিকা বলল আমরা কক্সবাজারে একটা ঘাঁটি বানাবো, এইটা আবার নিম্নকক্ষে পাশও হয়ে গেল। যেহেতু 160 জন এমপি বিএনপির, কিন্তু 40% ভোট পাওয়ায় উচ্চকক্ষে তাদের 40 জন মানুষ। এর বিপরীতে বিরোধীদের 60টা আসন। এখন চাইলেই বিরোধীরা একজোট হয়ে বলতে পারে এই প্রস্তাব রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি, আমরা এটা পাশ হইতে দিব না। তখন উচ্চকক্ষে 60-40 ভোটে হাইরা ওই চুক্তি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। পরবর্তী সমস্যা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যু। এলাকা একটু কাটছাট করে ভোটারদেরকে একটু এদিক সেদিক সরায় অনেক সময় নির্বাচনের রেজাল্ট চেঞ্জ করে দেওয়া যায়। এতদিন সীমানা নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের একচেটিয়া কর্তৃত্ব ছিল। তবে গণভোটে জুলাই সনদ যদি পাশ হয়, ইলেকশন কমিশন এই একক কর্তৃত্ব হারাবে। তখন তাদের সাথে একটা বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে। এর আগে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হইতো, তবে এইটার পুরা নিয়ন্ত্রণ ছিল প্রধানমন্ত্রীর হাতে। ফলে কি হইতো, নিজের বা দলের অনুগত
লোকজনরে দিয়েই সে ওই জায়গা ভরায় ফেলতো। এখন বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। দেখেন, ডেপুটি স্পিকার আছে, বিরোধী দলীয় নেতা আছে। আশা করা যায় ইলেকশন কমিশনে দলীয়করণের সম্ভাবনা এখানে অনেকটাই কমবে। একইভাবে গুরুত্বপূর্ণ আরো কয়েকটা জায়গায় আলাদা আলাদা কমিটি গঠনের কথা বলা হয়েছে, যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। যদিও বিএনপি সহ 7টা দল এইগুলার ব্যাপারে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানাইছে। বিচার বিভাগের ক্ষেত্রেও এক্স্যাক্টলি কোন কোন জায়গায় সংস্কার হবে সেইগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। সব মিলায় টোটাল 84টা সংস্কার প্রস্তাব আছে। আমাদের ডেফিনেটলি সবগুলা প্রস্তাব পড়া উচিত, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত। ধরেন 2টা সংস্কার আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি এটাতে হ্যাঁ ভোট দিবই। মনে করেন 2টা সংস্কার প্রস্তাব আমার পছন্দ হয় নাই, তবে যেই 2টা প্রস্তাব আমার পছন্দ হয়েছে ওইগুলা এত ভালো ভালো প্রস্তাব যে এইগুলার সাথে পছন্দ না হওয়া কয়েকটা প্রস্তাব যদি গৃহীত হয়ে যায় আমার কোনো সমস্যা নাই। সো আমার এখানে হ্যাঁ ভোট দিতে কোনো সমস্যাই নাই। আমি অন্তত জিনিসটাকে এইভাবে চিন্তা করি। আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, আপনাদের ব্যাপার। অনেকগুলো পয়েন্টই আছে যেখানে অনেক দল একমত হইতে পারে নাই, অনেকগুলোতেই নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, ভিন্ন মত দেওয়া হয়েছে। মানে হচ্ছে ক্ষমতায় আসলে ওই দল ভিন্ন মত থাকা পয়েন্টগুলা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না, সেই শর্ত আগেই দিয়ে রাখছে। সব মিলে চিন্তা করেন এই গণভোটের মাধ্যমে আপনার হাতে অনেক বড় একটা ক্ষমতা তুলে দেওয়া হইতেছে। শুধুমাত্র আপনার এলাকার এমপি নির্বাচনের জন্যই ভোট দিবেন না, পুরা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রেই আপনি ভোট দিবেন। আপনি নিজেই একবার চিন্তা করেন, আপনি কি এতদিনের পুরনো রাষ্ট্রীয় কাঠামোতে খুব সন্তুষ্ট ছিলেন? প্রধানমন্ত্রী যা মন চায় তা করতে পারতো, সরকারি দল যা মন চায় তা করতে পারতো, ক্ষমতার কোনো ভারসাম্য সংসদে নাই, ইচ্ছা মতন সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করো। সেই জায়গায় এই ধরনের বড় ডিসিশন গুলাতে গণভোটের আয়োজন করতে হবে। আপনার নিজেরও কথা বলার সুযোগ বাড়বে, ভোট দেওয়ার সুযোগ বাড়বে। এইটা আপনি চান কি চান না? কোনো গুজবে কান দিবেন না। অনেক ভালো ভালো ভিডিও তো আসতেছে এই গণভোট ব্যাপারটাকে ব্যাখ্যা করে, সেইগুলা দেখেন, সহজভাবে ব্যাখ্যা শোনেন, নিজে প্রতিটা প্রস্তাব পড়েন, তারপর আপনি আপনার ডিসিশন নেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।